আসসালামু আলাইকুম সুধী দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদের আজকের ইয়োর ফাইন্যান্স উইথ মুহিম তানজিবে। ইয়োর ফাইন্যান্স উইথ মুহিম তানজিবের মাধ্যমে আমরা চেষ্টা করি ফাইন্যান্সিয়াল এডুকেশনকে প্রমোট করার, ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেসকে প্রমোট করার এবং পার্সোনাল ফাইন্যান্সের বিভিন্ন দিক সম্পর্কে তুলে ধরার। আমি একজন রেগুলেটেড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার উইথ এক্সপার্টিজ ইন রিটায়ারমেন্ট প্ল্যানিং, ইনভেস্টমেন্ট প্ল্যানিং অ্যান্ড মর্গেজেস। আমার সাথে আজকে অতিথি হিসেবে উপস্থিত আছে শুয়েব নবী। শুয়েব is a mortgage and protection advisor, expertise in all types of residential and commercial mortgages. শুরুতেই অনুষ্ঠান শুরু করার আগে জানিয়ে দিতে চাই যে অবভিয়াসলি লাইভ টিভিতে আপনার এইভাবে কাউকে ডাইরেক্টলি অ্যাডভাইস করার সুযোগ নেই, কারণ বিফোর আমরা কোনো অ্যাডভাইস কাউকে দিয়ে থাকি কোনো অ্যাপ্রোপ্রিয়েট প্রোডাক্ট অথবা সার্ভিসের ব্যাপারে, আমরা অনেক পার্সোনাল কোয়েশ্চন দর্শকদেরকে জিজ্ঞেস করতে হয়, ক্লায়েন্টদেরকে জিজ্ঞেস করতে হয়, সেই অনুযায়ী আমরা অ্যাডভাইস দিয়ে থাকি। তো আপনারা যে সমস্ত তথ্য এই অনুষ্ঠানে জানতে পারবেন সেগুলোকে তথ্য হিসেবেই নেবেন, অ্যাডভাইস হিসেবে নয়। যদি আপনাদের আরও বিস্তারিত এ ব্যাপারে ক্ল্যারিফাই করার কোনো ইচ্ছা থাকে বা আরও কোনো কোয়েশ্চন থাকে, জিজ্ঞাসা থাকে, অবশ্যই আপনারা আমাদেরকে যে আপনারা যে লাইভে যে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেইখানে কল করলে আমাদের সাথে সরাসরি আপনারা কথা বলতে পারবেন স্টুডিওতে, অথবা আপনারা আরেকটা নাম্বার দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার, ওই নাম্বারে যদি আপনারা কল করেন, কল নয়, ওইখানে যদি মেসেজ পাঠান সেই আপনারা সেভাবেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে অবশ্য কল করলে এই লাইভ অনুষ্ঠানের সময় কলে আনসার দেওয়া যাবে না, সুতরাং শুধু মেসেজই পাঠাবেন। কল করতে হলে অনুষ্ঠানের পরে বা অন্যান্য সময়ে কল করবেন। তাহলে আর দেরি নয়, চলুন আমাদের আজকের আলোচনায় চলে যাই। আমাদের আজকের টপিক হচ্ছে অকশন এবং ব্রিজিং ফাইন্যান্স। তো আমরা এই ব্যাপারে আজকে কথা বলবো বিস্তারিত। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে এই ব্যাপারে প্রশ্ন করতে পারেন, আমরা সেগুলোর জবাব দিতে সচেষ্ট হব। এছাড়াও আমরা কথা বলবো, আপনার অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন যে তারা ক্রেডিট স্কোরিং নিয়ে চিন্তিত, স্পেশালি যারা নিউ বায়ার, ফার্স্ট টাইম বায়ার, কিভাবে ক্রেডিট স্কোরিং ইমপ্রুভ করা যায়। সো সেই ব্যাপারে আমরা কথা বলবো, এবং সময় থাকলে আমরা পার্সোনাল ফাইন্যান্স, পার্সোনাল বাজেটিং, কিভাবে আপনার লাইফকে ডে টু ডে বাজেটিং আপনারা করবেন সে ব্যাপারে কথা বলবো। এছাড়া অনুষ্ঠানের দ্বিতীয় অংশে কারেন্ট মর্গেজ মার্কেট আপডেট নিয়ে শুয়েব আসছে, সে ব্যাপারে শুয়েব আমাদেরকে কারেন্ট মর্গেজ মার্কেটের আপডেট একটা দিয়ে দিবে, কি হচ্ছে না হচ্ছে। আমরা যেরকম প্রমিস করেছিলাম যে অনুষ্ঠান যখন আমরা শুরু করি আপনাদেরকে প্রত্যেক পর্বেই আমরা কারেন্ট মার্কেট কন্ডিশন বা কারেন্ট মার্কেট নিয়ে আসবো, তো আজকেও তার ব্যতিক্রম নয়। তাহলে চলুন আর দেরি নয়, আমরা চলে যাই আজকের প্রশ্নের এবং উত্তরে। যেরকম বলছিলাম, আওয়ার টপিকস টুডে ইজ অকশন অ্যান্ড ব্রিজিং ফাইন্যান্স। শুরুতে একটা কথা আমি বলতে চাই যে অনেকেই আমাকে প্রশ্ন করেন যে আমি অকশন থেকে প্রপার্টি কিনতে চাই। অকশন থেকে প্রপার্টি কিনা অবশ্যই টেম্পটেশনটা হচ্ছে আপনি হয়তো বাজার দর থেকে অনেক কম মূল্যে প্রপার্টি কিনে ফেলতে পারবেন, কিন্তু তারও একটা প্রিপারেশনের ব্যাপার আছে, কারণ অকশনে অনেকে গিয়ে they get carried away, right? So when you go to auction to buy property, you get carried away sometime, especially when price low. Exactly. So আপনারা অকশন থেকে প্রপার্টি কিনবার আগে বিস্তারিত প্রস্তুতি নিয়ে যেতে হবে আর কি। তো কারণ যদি অনেকে যান হয়তো 300,000 400,000 এর মধ্যে ছিল ওনার বাজেট বা ওনার ধারণা ছিল, কিন্তু দেখা যায় যে অকশনে গিয়ে ওইটা 500,000 হয়ে গেছে, তো অনেকেই ক্যারিড হয়ে যান, বিড করে চলে আসেন। এবং জি আচ্ছা, অনুষ্ঠানে শুরু করার আগে বিফোর আই কুড স্টার্ট এনি কোয়েশ্চন, উই গট আ কলার। শিওর, গো হেড কলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? ওয়ালাইকুম সালাম। জি ভাই ভালো আছি। কে কইরা? জি আমি মাহবুব আলম মাতরাম। জি মাহবুব আলম ভাই, খোকা আপনার কিতা প্রশ্ন? জি আমার প্রশ্ন হলো যে মর্গেজ অ্যাপ্লিকেশন করলেন আমি, জি এটা যদি রিফিউজ হয় তো এটা কোনো ওই যে হান্টার কিটা আছে একটা কোম্পানি, ওরা ট্রান্সফার করে না আরবার অ্যাপ্লাই করা যায় ফাইন্যান্সিয়াল লাগে না? মর্গেজ যদি আপনি অ্যাপ্লিকেশন করেন আর এটা রিফিউজ হয়,
একটা হান্টার্স রিপোর্টও যাইতো না। হান্টার্স রিপোর্ট হইল গিয়া আপনার ফ্রড প্রিভেনশন, ঠিক আছে? তারা ফ্রড প্রিভেন্ট করাবার লাগে ফ্রডর যতটা রেকর্ড ওটা রেকর্ড রাখে। হান্টার্সও আপনার লিস্টও আপনার এক্স্যাক্টলি মর্গেজও লাগে। তো আমি ওটাও কইলাম আপনারে যে মর্গেজও লাগে অ্যাপ্লাই করলে এটা ফ্রড নাই, সুতরাং এটা নাম আপনার হান্টার্স রিপোর্টও যাইতো নাই। হান্টার্স রিপোর্টও নাম যায় কোন সময়? নাম ও সময় যায় হান্টার্স রিপোর্টও যে সময় মনে করো আমি পালা অ্যাপ্লাই করলাম আজকে এক ব্যাংক আর ফলস ব্যাংক স্টেটমেন্ট দিলাম, ফলস পে স্লিপ দিলাম, ওটা দিলে তখন ব্যাংকে মর্গেজ রিফিউজ করব এবং এই নামটা ফাটাইব যে অ্যাপ্লিকেন্ট করছেন তার নাম ফাটাইব হান্টার্স রিপোর্টও। আর এমনি যদি নরকা তারা রিফিউজ করে মর্গেজ আপনার মনে করকা তারা দেখছে যে অ্যাফোর্ডেবিলিটি আপনার অ্যাসেস করিয়া দেখছে যে আপনি হয়তো একটা ইনকাম ডিক্লেয়ার করছিলা নাইনি, কিন্তু দেখা গেছে তারার অ্যাসেসমেন্টও গিয়ে দেখা গেছে যে এই ইনকাম তারা হলটি অ্যাকসেপ্ট করছে না, ঠিক আছে? এটা অনেক সময় ভুল হইতে পারে। আপনি হয়তো মনে করছেন যে আপনার ইনকাম 50,000, তারা কইল না 50,000 নাই, তোমারও 40,000 আমরা অ্যাকসেপ্ট করছি, হিগুইন আমরা অ্যাকসেপ্ট করছি না। তখন মর্গেজ রিফিউজ হয় বা উদাহরণের যদি কোনো কারণে মর্গেজ রিফিউজ হয় তো এই নাম হান্টার্স রিপোর্টও যাইতো না, আপনি অ্যাপ্লাই করতে পারবা আরেকবার, ঠিক আছে? সো আমার পরামর্শ থাকবো ওয়েল অ্যাপ্লাই তো আপনি লগে লগে করতে পারবা ইন থিওরি, ঠিক আছে? বাট আমার অ্যাডভাইস হইব গিয়া আপনার আগে বালা করে বুঝো কিতা লাগি রিফিউজ করলো তারা, ঠিক আছে? আপনি জি না, তারা হইতো না, কারণ ডেটা প্রোটেকশনের বিভিন্ন বিষয় আছে, লিগাল চ্যালেঞ্জের বিষয় আছে, তার লাগিল কোনো ল্যান্ডারেও হয় না। বাট আপনি এমনি সপ্তাহ যদি আপনার যে অ্যাডভাইস করছেন আপনারে তাহলে লইয়া বইয়া যদি আপনি সপ্তাহ চেক করো নাইনি, বা আরও একটা দুইটা ব্যাংকের লগে অ্যাপ্লাই না করিও তো মাথা যায়, এনকোয়ারি করা যায়, ঠিক আছে নানি? দেখা যাইব কোনটা অ্যাকসেপ্টেবল নাই, তখন ওলা আপনি মেক শিওর করতে পারবা। তো আমার অ্যাডভাইস হইব বিফোর আপনি অ্যাপ্লাই করেন কোনো হানো আর বালা করি জিনিসটা বুঝো কিতা লাগি তারা রিফিউজ করলো না বুঝিয়া আমি বহুত ট্রাই করছি আমার যে অ্যাপ্লাই করে দিতা তান্ডেও বহুত ঠিক হইছে, তানগুলা ভাই আমরা কিছু কইছেন না, আমরা কিতা কইতাম যে আপনি কোনো অভিজ্ঞ খেরে দেখাও তারার বিভিন্ন উপায় আছে, অবশ্যই বুঝতে পারবা আপনি কিতা লাগি রিফিউজ করলো। তারাও যদিও হইছে না আপনারে, আপনি তো বুঝরা না নি আপনি কিতা লাগি রিফিউজ হইছে না, আপনি একটু অনুসন্ধান করলে বা অভিজ্ঞ খেরে দেখাইলে আপনি অন্য যদি আমার অ্যাপ্লিকেশনও ফ্রডলেট কোনো ডকুমেন্ট নাই, আমি 100% দাদা সুন্দর, তাইলে আমার কাছে লাগের মোস্টলি আপনার অ্যাফোর্ডেবিলিটি ওলা কিছু হইব, বা হয়তো অনেক সময় তার মিস্টেক হইতে পারে। ও কারণে যদি আপনার কারেন্ট অ্যাডভাইজারে বালা মতো আপনার কোনো সলিউশন 100% শিওর যে কোনো ফলস ইনফরমেশন না আমার ভেরি গুড, আই এম শিওর ভেরি গুড। সো আপনি কোনো অভিজ্ঞ অ্যাডভাইজারের লগে যোগাযোগ করোকা এবং তান্ডে খৌকা যে ওটা একটু দেখবা লাগে, একজনের সমাধান দিতে না হলে একজনে অবশ্যই দিব। ধন্যবাদ আপনারে কল করছেন ভাই, হ্যাঁ দেখতে থাকা, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। জি, উই হ্যাভ অ্যানাদার কলার অন দ্য লাইন। ইয়েস কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি একটু স্টুডিওতে কথা বলছি, আপনার ক্লিয়ার সাউন্ড আসতেছে না আমার মোবাইলে। আচ্ছা, আপনি স্টুডিওতেই কথা বলছেন এবং আমি আপনাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। আচ্ছা, না আমি শুনতেছি একটু সাউন্ড কম শুনতেছি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আমি একটু ভাইকে একটা প্রশ্ন করতে চাই। জি অবশ্যই। যে আমি আমার এক কাজিনের সাথে জয়েন্ট মর্গেজ করতেছি, ঠিক আছে? জি, ওই এক্স্যাক্টলি উনি আমাকে হেল্প করতেছে, কিন্তু নিয়ম অনুযায়ী তো মর্গেজ হইলে ওনার নামও এই যে মানে হবে, প্রপার্টি হবে। আমি কতদিন পরে উনি আমাকে ট্রান্সফার করতে পারবেন এবং কি ওয়েতে করতে পারবেন? প্লিজ আমাকে দুটো ইনফরমেশন দেন প্লিজ। আচ্ছা, আপনি কি শুনতে, আমি অবশ্যই আপনার সুন্দর প্রশ্ন। এই ধরনের সিচুয়েশন অনেকেই আছেন। আপনি কি আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন না? শুনতে পারলে আপনার কথাটা একটু খুব সাউন্ড কম আসছে। আচ্ছা, যদি আমার কথা যদি আপনার ফোনে যদি শোনা না যায় ক্লিয়ারলি, তাহলে আমি আপনাকে অ্যাডভাইস করব যে আপনি ফোনের লাইনটা কেটে আপনি টিভিতে শুনুন। ওকে, থ্যাংক ইউ। মনে হয় ভালো হবে। হ্যাঁ, আচ্ছা। তো আপনার কোশ্চেন হচ্ছে আপনি আপনার কাজিনের সাথে বা অন্য আরেক কারোর সাথে জয়েন্টলি আপনি মর্গেজের জন্য অ্যাপ্লাই করছেন। আচ্ছা, এটা নেসেসারি না যে
জয়েন্টে উনি আপনার অ্যাপ্লিকেশনে আসলে উনি যে হাফ প্রপার্টির মালিক হবে এটা কোনো বাধ্যবাধকতা নাই, ঠিক আছে। ডিপেন্ড করা হচ্ছে যে যখন আপনি অ্যাপ্লিকেশন করছেন মর্গেজের জন্য ওইটা কিভাবে করা হয়েছে, ঠিক আছে। মনে করেন জয়েন্ট বড়োয়ার সেলফ প্রোপ্রাইটার নামে একটা কথা আছে, মানে জয়েন্ট বড়োয়ার কাউকে হয়তো আপনার যে অ্যাফোর্ডেবিলিটিটা আপনার ইনকামে হয়তো কাভার হচ্ছে না, তখন আপনি একজনকে নিয়ে আসলেন আপনার আত্মীয় বা পরিচিত বা ঘনিষ্ঠ ব্লাড রিলেটেড, ঠিক আছে, ওনাকে জয়েন্ট বড়োয়ার করলেন, কিন্তু অন টাইটেল ডিডস হি উইল নট বি দ্য ওনার, so it's called joint borrower. So the viewer asked about him and his cousin applied for a mortgage together. Yes. He thinks that he will be the owner of his cousin would be a joint owner of that property. It's not necessarily the case. আপনার যে জয়েন্ট বড়োয়ার উনি চাইলে আপনি অ্যাপ্লিকেশনটা যখন করেছেন আপনি জয়েন্ট বড়োয়ার সোল প্রপাইটার, মানে আপনি শুধু ওনার, কিন্তু জয়েন্ট বড়োয়ার উনি অ্যাফোর্ডেবিলিটির জন্য আসছেন, এইভাবে করতে পারতেন, ঠিক আছে। আমি জানি না আপনার অ্যাপ্লিকেশনটা কিভাবে করা হয়েছে না। এখন অ্যাপ্লিকেশন যদি করা হয়েই থাকে এবং অ্যাপ্লিকেশনে আপনার ডিক্লেয়ার করেন নাই যে সোল প্রপাইটার, উনাকে আপনি মালিকানা দিতে চান না, এরকম যদি আপনি ডিক্লারেশন করেন নাই, তাহলে তো উনি হাফের মালিক, ঠিক আছে। এখন আপনার প্রশ্ন হচ্ছে যে কতদিন পরে, এই প্রশ্নের উত্তর হচ্ছে আপনার ওইটা আপনি চাইলে যে কোনো সময়, যখনই আপনি অ্যাফোর্ডেবিলিটির মধ্যে চলে আসবে ফুল মর্গেজ, তখন আপনার এই অ্যাফোর্ডেবিলিটির মধ্যে যখন চলে আসবে, যত আপনারা বড় করছেন পুরোটা যদি আপনি যখনই অ্যাফোর্ড করতে পারবেন তখনই আপনি ওইটাকে আপনার নামে নিয়ে আসতে পারবেন। আশা করি প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন। যে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে যখনই আপনি অ্যাফোর্ড করতে পারবেন, আপনি এটার কোনো লিগ্যাল বাধ্যবাধকতা নাই। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার আছে, দেখতে হবে আপনারা কত দিনের জন্য মর্গেজ ফিক্সড করেছেন, ঠিক আছে। যদি আপনি মর্গেজ ফিক্স করেন 2 বছরের জন্য, 5 বছরের জন্য, তখন আপনারা যখন ওনাকে মালিকানা থেকে সরায় যদি আপনি সোল মালিক হয়ে যেতে চান ওই ঘরের, তখন কিন্তু আপনাকে ওই যে ডিলটা ক্যান্সেল করতে হবে, তখন তাদের আর্লি রিপেমেন্ট চার্জ থাকতে পারে, এরকম ইমপ্লিকেশন থাকতে পারে। বা লিগ্যাল কোনো এরকম বাধ্যবাধকতা নাই যে আপনি 1 বছর, 2 বছর, 5 বছর এর ভেতরে আপনি ওনাকে বাদ দিয়ে আপনি ইউ ক্যান বি দ্য সোল ওনার, এরকম কোনো বাধ্যবাধকতা নাই, ঠিক আছে। তো লিগালি আপনি ইউ ক্যান মেক দ্য ট্রান্সফার এনি টাইম ইউ ওয়ান্ট, অ্যাজ লং অ্যাজ ইউ ক্যান অ্যাফোর্ড দ্য ফুল মর্গেজ। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন, না পেয়ে থাকলে অবশ্যই আবার কল করুন। জি, যাচ্ছি পরবর্তী কলে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম কলার, জি বলুন। Hello. জি, আসসালামু আলাইকুম। Wa alaikum salam. Brother, I have a question regarding a mortgage. So I'm looking to purchase a property. Now, we've had a look inside the property. It's in decent condition. However, the kitchen isn't in great condition. It needs quite a lot of work. It hasn't got a working kitchen, so it's got a lot of damp and a lot of mold. And how will that affect the survey and the property and the lender and all that kind of stuff? Do you mind just giving me a bit more information on that, please? Of course, I would let Shoaib Nobi to answer the question. Please keep watching the show, and he'll answer your question. Thank you. Thanks for your call. Shoaib, if you would like to, yeah. Ji bhai, so thank you for asking a question. Now, a lot of people, as Bhai was mentioning earlier, when they look at auctions, they see properties that have no kitchen or they are quite badly in a very bad condition, and they think, oh, we can fix this up, so they start putting bid on it and they purchase them. Now the thing is, when high street lenders, even if it's not auction, a lot of high street lenders would want the property to have a functioning kitchen and a bathroom, and for it to be habitable for when you move in. And now this brings us very good way on to our topic, which is bridging finance. So what bridging allows people to do is to purchase the property and then do the works that are necessary to get it up to the condition that a lot of the lenders will allow. So the brother's question was, can he purchase the property with the not working kitchen? He can. The only thing is you would need a deposit of 25%. And then once the works are done, you can refinance with the high street lender and then go back to normal mortgage. So yeah, that's a very clear and precise answer, Shoaib. Thank you for that. So yes, if the property doesn't have a functional kitchen and bathroom, which is a precondition of a
for a lender to lend on that property, in that case, how do you purchase this property? The way to buy this property is bridging loan. So bridging loan, as the name suggests, I will let Shoaib to explain a bit more about that when we get around to questioning. But a bridging, as the name suggests, is a bridge between, once you have bought this rundown property in your case, and until you can get a proper mortgage on it. So you buy the property through bridging with a, 75% typically borrowing, and then you get the work done, bring it up to standard, get a functional kitchen, functional toilet, so make it habitable, and then you do a normal mortgage and pay the bridge loan back. So thank you, Shoaib. Thanks for your answer. We will let's go into jump into the questions then. As our topic is auction and bridging finance, if you could explain, are there any differences between auction and bridging finance? Fundamentally, both of them are the same. So if you look at the meaning of what is a bridge, as you mentioned, is a short-term loan. But we mentioned in our previous episodes as well that it is a short-term loan that people get to kind of bridge from with the current position onto where they're going forward. Now, a normal bridging loan has many uses. You could have it for auction, or you could also have it for if you're using it to, let's say, you're trying to sell your current property and it's not selling, and you want to bridge that gap, you can use it then. Whereas auction finance is just a specific product used in auctions. Sure. Now, there are different types of auction finances depending on what type of auction you're going to. Online or physical. So exactly. Yeah. So a lot of times we have seen where people don't have a lot of education, they go online, see a property. Sorry to interrupt, we have another caller on the line. Assalamu alaikum, caller. Wa alaikum salam. Ji, Bolun? I have a question for Shoaib. Sure, please. I need money to do a big development on the house. How can I do it? Sure. Shoaib, would you like to answer the question? Yes, of course. So as the brother asked, development. Now, developing is again another way you could use bridging is the development finance. Yeah. Now, going back to our original topic, we were speaking about auction, bridging, and another thing that we could add to is development. Now, with development is normally the lender will lend the original amount to purchase the property, and you get the money, you buy the property. Then the lender will say, okay, we will value this property once the work is done at, let's say, 300,000, which is the GDV value. Once they think that, okay, you've got the property, they'll give you the upfront funds. They may also give you money on the drip once you provide them the receipts or the invoices of the work that's carried on. So what it helps you to do is build up a property or a development side without your own money, and then once the works have been done, you can refinance with, for example, on a buy-to-let mortgage or on a residential mortgage, and then get the property as a freehold or change it as you wish to do so. Excellent. Excellent. So thank you, Shoaib. So I guess my next question, you've already answered it, but please specify again if you can. My question would be, what types of auction finance option do you offer? Are they tailored to specific types of property auctions? Yes, so we do have different type of auction finance. I just want to mention earlier, I just said freehold amend uncovered, just to clarify for the audiences. Because uncovered means when you have no mortgage left, so if you do pay off in cash. And then going on to your next question, but you mentioned different type of auctions and different products. So as we're going to discuss now, the two main type of auctions you have is the conventional physical auctions, and then one you have the online auctions. Yes. The main after the COVID, we have online auction has gained popularity, hasn't it? A lot of people are doing that. It does, and a lot of people, what they tend to do is, especially we have had a few cases where they're first-time buyers, they haven't had any guidance from anyone, and they're going to put an online bid on, and the bid has been accepted, and then they find themselves in a very tricky situation. One thing people need to understand with the auction, the main thing is, once you win the auction, you have to pay the deposit straight away. And then if you don't have the funds to complete within the certain time period, you lose the full deposit. So we have heard horror stories where this has happened, where they haven't spoken to a financial advisor, they haven't spoken to the auction house, they've gone online, put a bid in place, and then find out they have to pay 20,000-30,000 pounds, and they can't even purchase the property because the funds are not available. That's exactly the same scenario last week. In fact, I had a call
from a prospective client introduced to me by an accountant, and he was asking me to arrange an auction finance for him, and I said, okay, that's fine. You want to buy property from auction? So I took him through the questions that we normally ask. Why you are buying this property from auction? What is the intention? What is your experience? Have you done your homework? And I was horrified to see that he has done none of that. So he is under the impression that he can just go to auction, bid, and then obviously we got a mortgage in principle ready for him, and that's it. So I then had to take him through, take a lot of time to explain all this someone. So দর্শক যেরকম বলছিলাম যে শোয়েবের সাথে আমার কনভারসেশন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে প্রিপারেশন ইজ কি। অকশন ফাইন্যান্সে আপনি প্রপার্টি কেনা অনেকটা লাভজনক হতে পারে যদি প্রপার্টি আপনি যদি এই ইনভেস্টমেন্টের উদ্দেশ্যে কিনে থাকেন, কিন্তু অথবা যদি আপনার হোমওয়ার্কটা ঠিকমতো না করা থাকে, যদি আপনার বেসিসটা আপনি ঠিকমতো করে না যান, এটা অনেক ক্ষতিরও সম্মুখীন হতে পারেন। এই জন্য অকশনে যাওয়ার আগে ফার্স্ট থিং আই থিঙ্ক ইউ শুড স্টার্ট ইজ মেকিং শিওর ইউ've গট দ্য ফাইন্যান্স রেডি। সো আপনি একজন অ্যাডভাইজারের সাথে কথা বলেন যদি, he will take you through all the questions, all these basic points that you should be aware of. সো যখন আপনি জানলেন যে আপনার ফাইন্যান্সটা রেডি আছে, ফাইন্যান্স আপনার হবে, তখন আপনি যাবেন প্রপার্টি দেখতে, এবং প্রপার্টি আপনি জানেন আপনি কত এফোর্ড করতে পারবেন, ফাইন্যান্স রেডি আছে, তখন আপনি প্রপার্টি দেখেন। এইটার প্রপার্টির প্রথমে আপনাকে বুঝতে হবে এটা অকশনে কেন গেল, অকশনে যাওয়ার কী কারণে এটা অকশনে যেতে হলো, বা এইটা অনুসন্ধান করবেন আপনি। হোমওয়ার্কটা করাটা খুবই জরুরি। যখন আপনি বুঝতে পারলেন যে এটা অকশনে গেল, আপনি লিগ্যাল প্যাক আছে, কোনো লিগ্যাল বাধ্যবাধকতা আছে কিনা, এই সম্পর্কেও আপনাকে ভালোভাবে বিস্তারিত খোঁজ খবর নিয়ে রিসার্চ করে যেতে হবে। যখন আপনি দেখলেন আপনার ফাইন্যান্স রেডি আছে, প্রপার্টি আপনার পছন্দসই, তখন আপনি অকশনে সাধারণত 10% দিয়ে আসতে হয়, এটা যদি ফিজিক্যাল অকশন হয়, এবং তারা সময় বেঁধে দেয়। আপনি যদি উইন করেন, এই সময়ের ভেতরে আপনাকে 28 ডেজ অথবা 56 ডেজ হোয়াট এভার, আপনার নর্মালি ফিজিক্যাল অকশনগুলো 28 ডেজই হয়, এর ভেতরে আপনাকে কমপ্লিট করতে হবে। যদি আপনি না পারেন, কিন্তু আপনার ওই 10%টা চলে যাবে। তো এই জন্য অকশন থেকে প্রপার্টি কিনবার আগে অনেক রিসার্চের দরকার আছে, অনেক প্রিপারেশনের দরকার আছে। সো সেই ব্যাপারে আপনারা ভালোভাবে সচেতন হয়ে, অবগত হয়ে রিসার্চ করে যাবেন। ধন্যবাদ। আমরা একটি ব্রেকে চলে যেতে হচ্ছে, দেখা হচ্ছে খুব শিগগিরই। আসসালামু আলাইকুম সুধী দর্শক, বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ইয়োর ফাইন্যান্স উইথ মুহিম তানজিবে। তো বিরতির আগে অনুষ্ঠানের শুরুতেই আমাদের এক ভাই প্রশ্ন করে জানতে চাচ্ছিলেন যে ওনার মর্গেজ অ্যাপ্লিকেশনটা রিফিউজ হয়ে গেছে, উনি আবার কতদিন পরে অ্যাপ্লাই করলে ভালো হয়, বা কোনো গ্যাপ রাখতে হবে কি না। তো যেরকম বলছিলাম, আবারও আমি জোর দেওয়ার জন্য বলছি এটা, যে আপনাকে প্রথমেই যে এরকম সিচুয়েশনে যদি আপনাকে পড়ে যেতে হয় যে মর্গেজ আপনার রিফিউজ হয়ে গেছে, তাহলে প্রথমেই আপনার জানতে হবে যে কেন মর্গেজটা রিফিউজ হলো। মর্গেজ কেন রিফিউজ হলো এটা না জেনে আপনি যদি শুধু অ্যাপ্লাই করতেই থাকেন একটার পরে একটা লেন্ডারে, এটা ডেফিনেটলি আপনার ক্রেডিট স্কোরিংয়ের উপরে, আপনার ক্রেডিট রেটিংয়ের উপরে মারাত্মক প্রভাব ফেলবে। এই জন্য আপনাকে জানতে হবে কেন রিফিউজ হলো। ভাই বলছিলেন যে ল্যান্ডার অনেক চেষ্টা করেছেন উনি, তারা বলেনি ওনাকে, এবং ওনার অ্যাডভাইজারও এই ব্যাপারে সহায়তা করতে পারছিল না ওনাকে। তো এই ক্ষেত্রে আমার অ্যাডভাইস ছিল ওনার প্রতি যে আপনি একজন অভিজ্ঞ অ্যাডভাইজারের সাথে কথা বলুন, অথবা অন্য ব্যাংকের সাথে কথা বলুন, এনকোয়ারি করুন, তাদেরকে আপনার কাগজপত্র দেখান অ্যাপ্লিকেশন করবার আগে। হুট করে অ্যাপ্লিকেশন করাটা মোটেই সমীচীন হবে না। সো এটাই জন্যই বললাম যে আপনারা যদি এই ধরনের সিচুয়েশনে পড়েন, অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। উই হ্যাভ এ কলার অন দ্য লাইন। আসসালামু আলাইকুম কলার। জি, আমি কি লাইভ কথা বলছি? জি, লাইভ কথা বলছেন ভাই, বলুন। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার কথা হচ্ছে যে যদি আপনি অপশনে বাড়ি দিতে চান, তবে সর্বোচ্চ 4 থেকে 6 সপ্তাহ সময় পান টোটাল কাজটা কমপ্লিট করার জন্য। জি। তো অপশন বলা হয় যে
যে ধরুন আমার টাকা আছে এবং আমি কিনতে চাই, এক্ষেত্রে কি ডকুমেন্টেশন দেখানো রাখতে পারে উকিলদের কাছে অথবা ব্যারিস্টারের কাছে যারা আমার কাজটা করবে, যে টাকাটা আমার করতে আসছে কি আসছে যদি একটু দয়া করে বলেন। জি আচ্ছা, তো অকশন থেকে কিনবার হলে অবশ্যই যারা অকশনিয়া তারা একটা সময় আপনাকে বেঁধে দেবে 28 ডেজ টিপিক্যালি, এটা যদি ফিজিক্যাল অকশন হয়। অনলাইন অকশনে আরও লম্বা সময় দেয়, টিপিক্যালি 56 ডেজ। তো অকশনে যে প্রপার্টিগুলো আসে ওদের লিগালসটা সাধারণত রেডি থাকে, ঠিক আছে। সো প্রপার্টি সাইড আপনার ভ্যালুয়েশন, লিগাল সাইড ওইগুলা মোটামুটি রেডি থাকে, একটা পর্যায়ে থাকে। আপনার যে আপনার দিক থেকে আপনার যে ফাইন্যান্সের যে আপনার প্রশ্নটা ছিল যে আপনার দিক থেকে আপনার ডিপোজিটের এই জন্যই আমরা বলছিলাম যে আপনি ওইগুলো আগে রেডি করে যেতে হবে। আপনার অভিজ্ঞ অ্যাডভাইজারদের মাধ্যমে এগুলো প্রসেস করবেন এবং তাদেরকে দেখাবেন। ওরা আপনার ডকুমেন্টেশনগুলা আপনি অকশনে যাওয়ার আগে অবশ্যই এগ্রি করে যাবেন যে ফাইন্যান্সটা আপনার হবে একটা লেন্ডারের কাছ থেকে, এবং সেই লেন্ডার তারা যে আপনাকে যে এগ্রিমেন্ট ইন প্রিন্সিপাল দেওয়ার আগে তারা আপনার অ্যাডভাইজারকে জিজ্ঞেস করবেন যে সবগুলো ডকুমেন্টেশন চেক করছে কিনা। তো ইন আদার ওয়ার্ডস হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ ইউ provide all the documentation in advance to your advisors, and the advisor will then, whichever lender he's talking to, he's going to get them all verified, validated beforehand. ঠিক আছে, অনেক অ্যাডভাইজার, অনেক প্র্যাকটিস আছে, অনেকেই এটা করে আমি দেখেছি যে তারা কোনো কিছু চেক না করে একটা কাগজ দিয়ে দেয়। এগ্রিমেন্ট ইন প্রিন্সিপাল হ্যাজ গট অলমোস্ট নো ভ্যালু, রাইট? আপনার ডকুমেন্টেশন চেক না করে, ওই হোমওয়ার্কগুলো না করে যারা এগ্রিমেন্টের প্রিন্সিপাল দিয়ে দেয় যে সমস্ত অ্যাডভাইজার বা ব্রোকার, তাদের থেকে সাবধানে থাকবেন, কারণ দে উইল লেট ইউ ডাউন আফটারওয়ার্ডস। ঠিক আছে, এই জন্য আপনাকে এই ব্যাপারে সচেতন হয়ে আগেই আপনার ডকুমেন্টেশনগুলা আপনার অ্যাডভাইজারের সাথে ডিসকাস করে যে এগুলো অ্যাকসেপ্টেবল ডিপোজিটের যে বিষয়টা আপনি বলছেন বাই দ্য ল্যান্ডার্স, তারপরে আপনি অকশনে যাবেন এবং কমিট হন বাড়ি কিনতে। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন ভাই। আমি কি আরেকটা প্রশ্ন করতে পারি? জি জি অবশ্যই বলুন। মানে প্রতিটা প্রফেসর একটা নিজস্ব ভাষা আছে, উকিলদের এক ভাষা, ডাক্তারদের আরেকটা, কম্পিউটার বিশেষজ্ঞদের আরেক ভাষা। লিগ্যাল টার্মিনোলজি গুলো বোঝা আসলে আমাদের দ্বারা অনেক কঠিন। লিগ্যাল প্যাকে কোন বিষয়গুলোর উপরে আমাদের যথেষ্ট পরিমাণে গুরুত্ব দেওয়া প্রয়োজন, যদি একটু দয়া করে বলতেন। আচ্ছা, তো লিগ্যাল প্যাকে, লিগ্যাল বিষয়টা আপনি সুন্দরভাবেই আপনার প্রশ্নটা করেছেন যে লিগ্যালের অনেক টার্মিনোলজি সবার বোধগম্য নাও হতে পারে। এই জন্য আমার অ্যাডভাইস হবে, আপনি তো পরে এখন আমি স্পেসিফিকলি এটা প্রপার্টি টু প্রপার্টি ভেদে আপনার ডিফারেন্স থাকতে পারে। ঠিক আছে, মনে করেন কোনো প্রপার্টিতে, যেমন কিছুদিন আগে আমরা একটা প্রপার্টি ডিল করলাম এরকম যে অ্যাক্সেসের একটা সমস্যা ছিল। এখন অ্যাক্সেসের সমস্যা তার নেইবারের সাথে এবং ওই যে টেরেসের সবার সাথে, তো ওইখানে বিভিন্ন ধরনের কন্ডিশন থাকে, শর্ত থাকে। when I go to an auction, I normally get these checked by either somebody who knows very well. সো আমার যদি এই ব্যাপারে কোনো এক্সপিরিয়েন্স না থাকে, তো আমি এইরকম কাউকে খুঁজে বের করব যার খুবই ভালো এক্সপিরিয়েন্স আছে, অথবা আমি একজন ভালো সলিসিটার খুঁজে বের করব। এবং এটাই আমার মনে হয়, এটা আমার রেকমেন্ডেশন হবে যে ভালো একজন সলিসিটার। সব সলিসিটার তো আবার সব ব্যাপারে অভিজ্ঞ নাও হতে পারে। লিগালের যেমন ফাইন্যান্সের বা আপনি যেরকম বললেন ডাক্তারি বা বিভিন্ন ধরনের লিগাল প্রফেশনের মধ্যে অনেক কিছু থাকতে পারে, অনেক বিষয় অনেকের এক্সপার্টিস থাকে, আবার অনেকের থাকে না। তো এইরকম একজনকে খুঁজে বের করে ওনাকে দিয়ে ভালো করে চেক করে নিলে ভালো হবে। স্পেশালি প্রপার্টি পারচেসের মতো একটা বিগ ট্রানজ্যাকশন, এটা তো আর মনে কর 2-4 হাজার পাউন্ডের বিষয় না, অনেক বড় ব্যাপার। এই জন্য আমার মনে হয় ভালোভাবে প্রিপারেশন নিয়ে যাওয়াই ভালো। আমার প্রশ্নের আপনার উত্তর কি আমি দিতে পেরেছি? আপনি একবার আগের প্রশ্নে বলেছেন প্রফেশনালদের কাছে যাওয়ার জন্য, আপনি কাদের কাছে যাওয়ার জন্য বলছেন আমাকে? তো বলেছেন উকিলদের কথা অথবা সলিসিটর কথা। জি, লিগ্যাল। আগেরবার বলেছেন প্রফেশনালদের কাছে, কাদের মানে who should check my documents? এটা ছিল প্রশ্ন। অলসো সো আপনার এই ফাইন্যান্সিয়াল যে সমস্ত ব্যাপার, ওইটা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার যে কিনা যে মিডিয়েট করছে আপনার ফাইন্যান্সটা, সে চেক করবে এবং সে নর্মালি উইল গেট ইট ভেরিফাইড এবং ভ্যালিডেটেড বাই দ্য লেন্ডার। ঠিক আছে, মনে করেন আপনি অকশনে যাবেন,
অকশনে গিয়ে একটা প্রপার্টি কিনবেন, আপনার ওইখানে দরকার মনে করেন 500K, ঠিক আছে? এখন 500K এর এখন অ্যাপ্লিকেশনের জন্য আপনি প্রথমে আপনাকে অ্যাডভাইজারের সাথে, যখন আমি বলছি প্রফেশনাল, আমি বুঝাচ্ছি যে এটা এই ফাইন্যান্স প্রফেশনাল, ঠিক আছে, যে বা ব্রোকার, সে আপনার ডকুমেন্টগুলো নিবে, সে তার এক্সপিরিয়েন্স দিয়ে সে অ্যাসেস করবে সব কিছু, এবং what we do in our case, we also get it checked by the lenders before we get their commitment for our clients. ঠিক আছে? থ্যাংক ইউ ভাইয়া কল করার জন্য আপনাকে, and please keep watching the show. Thank you. All right, thank you so much. So Shoaib, as we were were in our questioning, I think I got around to asking third question only, and I've got about 20 for you lined up, but no problem. So the third question, our next question, I would like to ask you: how quickly can you typically arrange auction finance from application to disbursement of funds? How quickly can this be arranged and completed? Yes, so with auction, as we were discussing earlier, you only have 28 days if it's conventional auction. And within that time, we have to get the lender to check all the documents. We have to make sure the value of the property is correct, so valuation needs to be done. Also, then the legal pack has to be correct. Now, as you mentioned earlier with the call in Bengali, that please check the legal pack, because legal pack in auctions is always available beforehand. Yes. Now, we have seen situations where lender is happy to proceed, but there are legal issues where the person can't buy the property. For example, we've seen places where there's no right of access. Yes. And if there's stuff like that, then it can delay the process, and you can find yourself in a lot of trouble if you haven't got the cash available. Yes. So first of all, importance you is lose the deposit of course, and obviously the property as well. And the property goes well, so you don't get to buy the property. You also lose the deposit, which you are losing a lot of money because of not checking the documentation correctly. So going back to your question by how quick can we do it, so we do have lenders that we work with that will get you a mortgage offer within the day. So if you call us, let's say you won the property in the auction, on the day we can get an offer as long as all your documents are correct, and also then depending on valuation. Now that offer means that the legals can start, solicitor can start the work, then the lender will go out to the evaluation, they will check your documents, and then they will proceed to obviously completing and releasing the funds. Yes. So it is quite a quick process, as you can imagine, because we only have a certain amount of period of time to do it. Now, we did have a case recently where somebody didn't understand the urgency, the broker didn't look after him quite well. They contacted us and they said, we only have 2 weeks left. Even in that time, we were a bit hesitant first, should we take it or not, but we took on the challenge, and we had lenders available in place that did it within 2 weeks, where the whole process from starting the case to funding happened. So it can be done quite quickly, quite swiftly, but normal time scales we do work towards is the 28 days provided by the That's it, yeah. So it's possible, we complete these within 28 days within the time period, but main যে ব্যাপারটা হচ্ছে you have to prepare beforehand. So you have to prepare your solicitor beforehand, make sure all the legals he's ready to go, because time is on the essence here. Of course. So you have to make sure your solicitor who you're going to be use understands the urgency. Yes. And obviously your finance would have to be ready, and beforehand all the documentations, everything has to be ready, because if anything goes wrong, who lose out is the buyer. And as you were mentioning earlier before the break, that education and research is very important in this situation. So if the more research you can do about the property, the legal deals, because with auctions they do provide all the information beforehand, so do read it yourself, get a legal professional to read it, get your financial advisor to read it, and make sure you understand it is something you can purchase. And a lot of people, when going into auction and bridging, another thing they don't realize, mostly interest is retained. So even though they give you 75% of the loan, because they retain the interest, you might have to put another 5% down. So just to make sure you can afford the deposit. And then they may also ask schedule of work, so how you're going to fund the works, and so we have to make sure everything is in place. So make sure research is very important. Fantastic. No, thank you, well explained. Shoaib, before we go further,
আমরা we promised our audience that we are going to give a mortgage market update every 2 weeks, and without further ado, I would like to request that you give us that update, what happened in the past few weeks in the mortgage market and overall property market in general. Of course. So main thing people want to know is interest rate. So every time we get a question, oh, by what's with the rates, we get it all the time. So normally you hear a lot of people talk, yes, rates are going down, but we had a bit of a shock last week when the lenders announced that rates are going back up. So high street lenders, Halifax, it's been a proper roller coaster. It has last few weeks, months even. So we had last year where we had big increase, big shot of rates, then slow dip, then slow up, up, and now we getting the increase again. And a lot of people do ask me, oh, why is it increasing again? And doing a bit of research, what we can see is that even though the rates were high, people are still buying. And the lenders have seen that even on the slightly higher rates, people are still purchasing the property. Latest research, even from Zoopla, shows that last month there was a 12% increase in sales than the previous month. So people are still buying properties. And the second reason is also Bank of England haven't reduced their rate in a while. So because Bank of England haven't, lenders are thinking, even though inflation is going down, they still decided to keep it where it is. Of course, and then until the 9th of May, when the next review is, we're not sure on what the bank will decide. The rumor is they're not going to move it again. So they might keep it where it is. So because of that, a few other reasons, the lenders have decided to take it slightly up. It's not a big difference. If you were looking to buy a month ago and you're looking to buy now, it won't be a big difference on the monthly payments. However, it is higher than what it was. So it is something to be aware of. Another thing we've seen in the market that was quite a change is people actually are developing more sites on their own. There's been a 10% increase since last year in people self-developing. Building their own houses. Building their own house, people trying to get funding of buying a land, building their own house, or doing heavy refurbishments where they are rebuilding the whole property. We are seeing a lot more developers coming into the market as well, because as you all know, there are not enough houses for the amount of people. But a lot of people are doing the building works themselves, and then that comes back to our topic as well of bridging finance, development finance. How can you get the money to do the building project yourself? Normally I would recommend it for a first-time buyer because it is a lot involved, a lot of risk, a lot of funds. Unless you have the flexibility of being able to spend any additional cost if it occurs. That's it. So if somebody does have the funds available, let's say they've got a good financial background, they understand the risk, they've done the research, then here's a project for them. However, it's not for your everyday person to take on. So best thing, again, as I mentioned earlier, is to do your research when it comes to these type of things. And with the market, we've seen an increase of people doing it. So a lot of first-time buyers are dipping their toes into it. We are also seeing first-time buyers actually a bit more older age than what it used to be. So that's another update that we had for today. So overall, in the market, we are seeing rates going up, but we are also seeing that people are buying more. So it is balancing out. Thank you, Shoaib. Excellent review, update of the mortgage and overall property market. So দর্শক, Shoaib যেরকম বলছিল, আমরা কিন্তু যখন এই সিরিজটা শুরু করি ইওর ফাইন্যান্স উইথ মুহিম তানজিব, আমরা এক্সপার্টরা প্রেডিক্ট করছিলেন যে রেটটা কমে যাবে। রেট এবং ব্যাংক অফ ইংল্যান্ড ইন্টারেস্ট রেট যদিও আগের জায়গায় আছে, অনেক ব্যাংক কিন্তু রেট তারা কমাতে শুরু করেছিল। আমরা ভেবেছিলাম যে এই সময় আসলে আরও রেট কমে যাবে, কিন্তু রেট না কমে হঠাৎ দেখা গেল কি রেট এখন আবার কিন্তু বাড়তে শুরু করেছে। এর কারণ হচ্ছে ব্যাংক অফ ইংল্যান্ড ইন্টারেস্ট রেট by now experts were predicting that is going to go down, but it didn't, so it remained the same, এবং এখন এক্সপার্টরা প্রেডিক্ট করছেন যে is going to stay where it is for few more months maybe, and এই জন্যই ব্যাংকগুলা টেম্পোরারি ভাবে হলেও তাদের রেটটা বাড়িয়ে দিচ্ছে। তো thank you, Shoaib, for an excellent update. We don't have much time left actually, so we better get into asking few more questions. Obviously, we talked about the potential of buying properties from auctions and how to go about it. What are the potential risks of auction finance, and how do you mitigate them?
Again, as we were discussing earlier, there are quite a lot of risk involved with auction, and it's something people take very lightly, because the question you have to ask first is, why is the property in auction? Yes. If the property was in the current market, it would sell for 300,000, but is in the auction for 200,000. So first you need to do your research, find out why it's in the auction. Does it have structural issues, and does it need a lot of renovation, and does it have any legal issues? So it could be any of them. Once you've done your research and you feel, okay, this is something you can work with, then the next thing is doing the research in place for your financial advisor and your legal advisor, and realizing the risk of the funds involved. So now, as we were been mentioning earlier in the episode, that you do put your deposit down upfront, not like a conventional mortgage. So once you win the auction, you put the money down, let's say 10,000, 20,000 pounds, and then within the time frame it has to complete. Yes. Now, any broker might say to you, okay, we can get you the offer. However, if the valuation doesn't come back correctly and lenders are happy, it might fall through. So you need to be aware of these kind of things. Now, no broker goes out to check the property. That is the individual's responsibility. Yes. So if they've checked the property and you feel that it is something that can be done, or is something you can get the work done on, then make sure you speak to builders as well, just to make sure you understand the cost. Because a lot of time people don't work out the cost properly. They may not take consideration. Material cost has increased recently, so is making sure that you understand what the cost involved correctly. And that is another risk where people underestimate the cost. So they may think, okay, the cost may be 50,000, but once they start the project and start buying, they realize actually they need 70, 80,000. So the main way to mitigate all these risks financially, and also not being able to buy the property, is research. Speak to people that know about the business. A lot of people, they talk to people that don't have any information. They'll speak to maybe a taxi driver or their friend at the local mosque or a local place, but they don't have the knowledge. Everyone is a doctor when you have... Exactly. So no one can be a doctor in finance. Only certain people can. Okay, sure. So now, thank you, Shoaib. Excellent answer. I mean, I had few other questions, but you have already answered those within your question that I already asked about charges, about how does it differ, and how do you mitigate those risks. I guess the question I would ask you to quickly, if you could answer, eligibility. How do you assess the eligibility for bridging finance? We have only 1 minute left. So main thing is deposit for bridging, and your exit strategy. Two main things. If you can have the funds available, normally I would say 30%, keep in mind, even though there are lenders that work with 25, but if you can have the 30% plus enough funds to cover all the fees, and you understand how you will get out of there, lenders will accept. Example of that would be, let's say you got 30% deposit, you're buying a property, you're going to do the works and sell it for a profit margin. That would be your exit strategy of the sale of the property. Most lenders would be happy with that. Fantastic. Thank you, Shoaib. So, শুধু দর্শক, অনেক কিছুই বলার ছিল, অনেক তথ্য নিয়ে আমরা হাজির হয়েছি আজকে আপনাদের সামনে, কিন্তু সময়ের অভাবে সবগুলো প্রশ্নের জবাব হয়তো আমরা দিতে পারিনি। আপনাদের যে প্রশ্নগুলোর জবাব আপনাদের মনে ছিল, কিন্তু হয়তো সময়ের অভাবে জিজ্ঞেস করতে পারেননি বা আমরা দিতে পারিনি, অবশ্যই আমাদের সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, যে হোয়াটসঅ্যাপ যে নাম্বার দেখতে পাচ্ছেন সেখানে। বাট আমরা আবারও আশা করি আপনাদের 2 সপ্তাহ অন্তর অন্তর হাজির হব, এবং আমরা এই সমস্ত বিষয় নিয়ে কথা বলতেই থাকব। সুতরাং চিন্তার কোনো কারণ নেই, অবশ্যই আপনাদের সাথে আবার দেখা হবে, এবং আমরা আপনাদের সব প্রশ্নের উত্তর দিতে সচেষ্ট হব। আমরা কথা বলতে চাচ্ছিলাম ক্রেডিট রিপোর্ট নিয়ে। আজকে সময় নেই, শুধু একটা কথা বলবো, যে ইলেকট্রাল রেজিস্টারে আপনার রেজিস্ট্রি আছে কিনা এটা খেয়াল করবেন, যেখানে আপনি থাকেন ওখানে মেক শিওর আপনারা ভোটার লিস্টে আপনাদের নাম আছে। এটা করলেই আপনাদের অনেক ইমপ্রুভ হবে। আবারও দেখা হবে। সবাইকে স্বাগত জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।